আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সহজে পড়া শিখির পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ঝর্ণার গান কবিতাটির বোর্ড বইয়ের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ঝর্ণার গান কবিতাটি একবার সহজ ভাষায় পড়েছি প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে বহু নির্বাচনী কমন যোগ্য পরীক্ষায় আসতে পারে সেরকম বহু নির্বাচনী এবং সৃজনশীল উত্তর প্রশ্নের উত্তর আমরা পড়েছি। এবার তোমাদের মধ্য থেকেই অনেক শিক্ষার্থীরা ক্লাস চেয়েছে যে ঝর্ণার গান কবিতার মানে সব গদ্য পদ্যের কবিতারই বোর্ড প্রশ্ন আলোচনা করে দেওয়ার জন্য, আর সেজন্যই আজকের আমার এই ক্লাস। আজকে আমরা তাহলে কি পড়ব? ঝর্ণার গান কবিতার বোর্ড বইয়ে তোমাদের যে বহু নির্বাচনী ও সৃজনশীল দেয়া আছে সেটার প্রশ্নের উত্তর আলোচনা করে দিব। বোর্ড বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন বেশি নাই, 3টা। দুপুর ভোর ঝর্ণা কার গান শুনতে পায়? ঝিঝির। একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল এ বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে? ছুটে চলা। এখানে বহু নির্বাচনীর জন্য একটা উদ্দীপক, নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 নং প্রশ্নের উত্তর দাও। নারিন্দার বৃক্ষপ্রেমী বলরাম গড়ে তোলেন হাজার রকমের বৃক্ষের সমারোহ, একটা উদ্যান যা বলদা গার্ডেন নামে পরিচিত। নিছক আনন্দ উপভোগের জন্যই তার এ উদ্যোগ। অনেকেই সেখানে এখন ভেষজ ঔষধের উপকরণ খোঁজেন। উদ্দীপকের বলরামের সাথে ঝর্ণার গান কবিতায় কার সাদৃশ্য রয়েছে? এই যে এখানে বলরামের কথা বলা হয়েছে, সে একটি বৃক্ষের বাগান গড়ে তোলেন। এই বলরামের সাথে কার তুলনা করা যায়? ঝর্ণার গান কবিতায় ঝর্ণার। আসলে ঝর্ণা কিন্তু অপরূপ সৌন্দর্যের এক আধার, আল্লাহর সৃষ্টি। ঝর্ণা যারা কাছে থেকে দেখেছো তারা তো দেখেছই, আর যারা এখনও দেখার সৌভাগ্য হয়নি তারা দেখলে বুঝতে পারবে যে কবি এখানে কিন্তু কোনো নিছক কথা বলেন নাই। আসলেই ঝর্ণার সৌন্দর্য কিন্তু একেবারে বর্ণনারও অতীত। কবি সাহস করে এখানে অনেকটাই সত্য বর্ণনা করেছেন। ঝর্ণা পাহাড়ের কঠিন বুক চিরে ছন্দে তালে চারিপাশকে সঙ্গীতের লহরীতে মগ্ন করে পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসে। তার চঞ্চল ছন্দে পাহাড়ের প্রকৃতির ঘুম ভাঙে। ভাব গম্ভীর বিশাল পাহাড় যেন তাকে চোখ পাকিয়ে ভয় দেখায়, কিন্তু তাতেও সে থেমে যায় না, রুদ্ধ হয় না তার গতি। সে স্বভাব সুলভ চঞ্চলতায় সৌন্দর্য ছড়িয়ে চারিদিকে নিজের গতিতে একলা গেয়ে একলা ধেয়ে ছুটে চলে। বিভিন্ন পাখি ঝর্ণার বুকে জমানো গুল্ম থেকে খাবার খোঁজে। স্বচ্ছ এ জলধারা পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় পাথরে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সৃষ্টি করে অপূর্ব সৌন্দর্যের। যেন সৌন্দর্য পিয়াসীকে মুগ্ধ করাই জন্যই ঝর্ণা এভাবে ছুটে চলে। আসলেই কিন্তু তাই। এবার বইয়ের তোমাদের বোর্ড বইয়ে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটা আমরা আলোচনা করব। তোমাদের অনেকের অনুরোধেই আজকের আমার এই ক্লাস, আশা করি তোমরা উপকৃত হবে। সৃজনশীল প্রশ্নটি আমরা আগে পড়ি। নিসর্গকে হাতের মুঠোয় পুরে দেয়ার তাগিদ থেকে পলাশ সাহেব গড়ে তোলেন এক রমণীয় উদ্যান। বিস্তীর্ণ খোলা মাঠকে সুপরিকল্পিতভাবে তিনি গড়ে তোলেন। পুকুর দিঘি হাঁস গাছপালা ফুল পাখির বিচিত্র সমারোহ সৌন্দর্য পিপাসু মানুষ মাত্রকে আকৃষ্ট করে। অনিন্দ সুন্দর এই প্রকৃতিকে শিল্পী তিলোত্তমা করে সাজিয়েছেন শুধু নিজের খেয়ালে।
ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠীকে আনন্দ দান নয়, সৌন্দর্যই হচ্ছে মুখ্য, মানে আসল বিষয়। বৈরী প্রকৃতি, সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি এ কাজে অগ্রসর হয়েছেন। সৃষ্টির আনন্দই তাকে এগিয়ে নিয়েছে এতটা পথ। বলছেন যে পলাশ সাহেব এক রমণীয়, মানে অতি সুন্দর উদ্যান গড়ে তুলেছেন। সেখানকার কথাই উদ্যান মানে বাগান, সেখানে শুধু গাছপালা না, দিঘি আছে, পুকুর আছে, হাঁস আছে, ফুল পাখি সবই আছে আর কি, খুবই সৌন্দর্যে মণ্ডিত সে স্থান। এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এবার প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করব। প্রশ্ন নম্বর ক, ঝর্ণা কেমন পায়ে ছুটে চলে? ঝর্ণা চপল পায়ে ছুটে চলে। এই চপল কিন্তু আমাদের সময় ছোটোবেলা এক ধরনের চপ্পল পাওয়া যেত, চপ্পল মানে স্যান্ডেল, সেইটা কিন্তু না, এটা হচ্ছে চপল পায়ে মানে চঞ্চল পায়ে ছুটে চলে। শিথিল সব শিলার পর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? শিথিল সব শিলার পর বলতে কবি পাহাড়ি আলগা পাথরের উপর দিয়ে ঝর্ণার আনন্দময় বয়ে চলাকে বুঝিয়েছেন। ঝর্ণার গান কবিতায় পাহাড়ি আলগা পাথরের উপর দিয়েই যে ঝর্ণা প্রবাহিত হয়ে থাকে তা বোঝানোর জন্য কবি শিথিল সব শিলার পর পংক্তিটি ব্যবহার করেছেন। শিথিল মানে হচ্ছে ঢিলা, লুজ, এবং শিলার পর মানে হচ্ছে পাহাড়। তো বলছে ওই শিথিল আর কি পাথরের টুকরোগুলো, সেই পাথরের টুকরো তোমরা যারা দেখেছো টিভিতে বা বাস্তবে দেখবে, পাথরের টুকরোর উপর দিয়ে কিন্তু ঝর্ণা ছুটে আসে। এখানে শিথিল সব শিলার পর বলতে মূলত ঝর্ণার পানিতে সিক্ত আলগা পাথরকেই বোঝানো হয়েছে। এই আলগা পাথরের উপর পা ফেলেই ঝর্ণার সৌন্দর্য পিপাসু সত্তার খোঁজে অবিরাম বয়ে চলে। মূলত ঝর্ণার যে সৌন্দর্য, ঝর্ণার পানিতে সিক্ত পাথরকে সেই সৌন্দর্য যেন আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করে তোলে, এখানে সে কথাই বারবার কবি সারা কবিতাটা জুড়ে বলেছেন। গ, উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এই যে আমরা উদ্দীপকটি পড়লাম, এর সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্য, মিল আর কি, কোন দিকটি, কবিতার কোন দিকটি এর সাথে মিল আছে উদ্দীপকের সাথে, সেটা আমরা আলোচনা করব এবার। প্রকৃতির অপার সৌন্দর্য, নিপুণ দক্ষতার ধারার প্রেক্ষাপটে উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতাটি সাদৃশ্যপূর্ণ। নান্দনিক দৃষ্টিভঙ্গি সমুদয় সৃষ্টির মূল বিষয়, তাই সেটা প্রকৃতি হোক আর মানব সৃষ্ট হোক, সৃষ্টির ক্ষেত্রে সৌন্দর্যই আসল। আলোচ্য ঝর্ণার গান কবিতায় বর্ণনাতেও এই বিষয়টি বিশেষভাবে দেখা যায়। ঝর্ণার গান কবিতায় মেঘ শীতল পাথরের উপর পা ফেলে চঞ্চল পায়ে ঝর্ণাকে বয়ে যেতে দেখা যায়। পাহাড় থেকে নেমে আসা এই জলরাশি পাথরের বুকে আঘাত করে চতুর্দিকে চমৎকার ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে। ঝর্ণা যে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যি মনোহর। উদ্দীপকের শিল্পীও নিজের খেয়ালে গড়ে তোলেন এক রমণীয় অতি সৌন্দর্যময় উদ্যান। তৈরি পরিবেশে তিনি প্রকৃতিকে সাজিয়ে তোলেন তিলোত্তমা করে। এক্ষেত্রে সৌন্দর্যের প্রতি তার অগাধ মোহ আর সৃষ্টির আনন্দই তাকে পথ চলতে সহায়তা করে। ফলে উদ্দীপক ও ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি নিঃসন্দেহে প্রকৃতির অপার সৌন্দর্যের স্বরূপকেই তুলে ধরে। মোট কথা আমরা বলতে পারি যে উদ্দীপক ও ঝর্ণার গান কবিতার প্রকৃতির অপার সৌন্দর্যের স্বরূপই ফুটে উঠেছে সৌন্দর্যবোধের এ বিষয়টি এদের মধ্যে সাদৃশ্য তৈরি করেছে। প্রশ্ন নম্বর ঘ, উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার মূল বক্তব্যকে কতটুকু ধারণ করে যুক্তিসহ ব্যাখ্যা করো। বলছে এই যে আমরা উদ্দীপকটা পড়লাম, এটা ঝর্ণার গান কবিতার কতটুকু জিনিসকে এখানে ওদের আর কি উদ্দীপকের মধ্যে তুলে ধরা হয়েছে, সেটা আমরা এবার ব্যাখ্যা বিশ্লেষণ করব। উদ্দীপকে ঝর্ণার গান কবিতার মূল বক্তব্যের
অধিকাংশ ধারণ করলেও কবিতার সমগ্র ভাবকে কিন্তু তুলে ধরতে পারেনি। ঝর্ণার গান কবিতায় ঝর্ণার অপরূপ সৌন্দর্যময়তার দিকটি তুলে ধরা হয়েছে। ঝর্ণা নিজের খেয়াল খুশি মতো ছন্দময় রূপে বয়ে চলে। পথে নানা শঙ্কা ভয় উপেক্ষা করে ঝর্ণা আপন গতিতে এগিয়ে যায়। সৌন্দর্যই তার কাছে মুখ্য। যারা সৌন্দর্যের পূজারী, ঝর্ণা তাদের পাশেই, তাদের আশাই ছুটে চলে ধ্বনি মাধুর্য তুলে। উদ্দীপকে পলাশ সাহেব সৌন্দর্য প্রীতি থেকে রমণীয় উদ্যান গড়ে তোলেন। নিজে খেয়াল খুশি মতো উদ্যানের সৌন্দর্য বর্ধন করেন, বাড়িয়ে তোলেন। সৌন্দর্যের আবেশে মোহগ্রস্ত হয়ে তিনি নব উদ্যমে এগিয়ে চলেন। পলাশ সাহেবের মাঝে প্রকাশিত এই সৌন্দর্য প্রীতি উদ্দীপকে প্রধান হয়ে উঠেছে। ঝর্ণার গান কবিতায় এবং বিশ্লেষণে দেখা যায় যে উদ্দীপকে একজন শিল্পীর সৌন্দর্য প্রীতি ও তার সৌন্দর্যের মোহ এগিয়ে চলার কথা বলা হয়েছে, কিন্তু ঝর্ণার গান কবিতার মূল বিষয় রূপ সৌন্দর্য। এছাড়াও কবিতাটিতে ঝর্ণার ছন্দময় গতি, চলার পথের বাধাকে উপেক্ষা করার মন মানসিকতা, ভয় ও সহনশীলতা মনোভাবকে নানা বিষয়ে উঠে এসেছে। উদ্দীপকের স্বল্প পরিসরে এসব বিষয় আলোচিত হয়নি। সে বিবেচনায় উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার আংশিক ভাবই প্রকাশ করে, সমগ্র ভাব নয়। উদ্দীপক ও ঝর্ণার গান কবিতার মূল বিষয় সৌন্দর্যপ্রীতি হলেও আলোচ্য কবিতায় রয়েছে নানা দিক সম্পর্কে আলোচনা। উদ্দীপকে এসব বিষয়ে উল্লেখ নাই। সে বিবেচনায় উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার মূল বক্তব্যকে সম্পূর্ণ ধারণ করে না। শেষ হলো আমাদের আজকের ঝর্ণার গান কবিতার বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা। আশা করি সবাই উপকৃত হবে। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে আরও অনেক বেশি ক্লাস করার অনুপ্রেরণা যোগায়। তোমাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।